সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ স্বাধীনতা দিবস, ১৫ই আগস্ট। কিন্তু সত্যি কি আমাদের দেশের নারীরা আজ স্বাধীন? আরজি করের ঘটনা এবং আরও অনেক কিছু ঘটনা আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে আমাদের দেশের নারীরা আজও স্বাধীন হয়নি। যাই হোক, আমার আরজি করের বিষয় নিয়ে কিছু বলার আছে, সেগুলো পরে বলছি। তার আগে এই আরজি করের ভাইরাল অডিওটা সবাই একটু মন দিয়ে শুনবেন। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ, ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর। এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি
আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি, তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে, যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি, এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। উদ্দেশ্য ছিল খুন, ধর্ষণটা উপরি পাওনা। নাইট ডিউটি থাকা আরজি করে দুর্ভাগ্যবতী মেয়েটা প্রতিদিন রাত 11:30 নাগাদ তার বাবা মাকে ফোন করত, যাতে তারা চিন্তা না করেন। ওই দিন রাতেও মৃত্যুর আগে রাত্রি 11:30 নাগাদ তার বাবা মাকে ফোন করা কথা বলে। অন্তত তার বাবা মার কাছ থেকে এটাই জানা গিয়েছে। মেয়েটির বাবা যাতায়াতের সুবিধার জন্য মেয়েটিকে একটি গাড়ি কিনে দিয়েছিল, যে গাড়িটি ওই দিন চেস্ট বিভাগের নিচের পার্কিংয়ে ছিল এবং ওখানেই থাকতো। মেয়েটির পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে মেয়েটিকে নৃশংসভাবে মারা হয়েছে, প্রহার করা হয়েছে, যার ফলে মেয়েটির কলার বোন ভেঙে গিয়েছে, যেটা একজন মানুষের পক্ষে আমার মনে হয় সম্ভব নয়। কারণ বিভিন্ন জায়গায় আঘাত যেভাবে করা হয়েছে, তাতে মেয়েটি বাঁচার জন্য শেষ চেষ্টা করবেই এবং তার জন্য পা হাত পা ছুড়বেই। সেখানে কোনো একজন মানুষের পক্ষে তাকে ধর্ষণ করে খুন করা কোনো মতেই সম্ভব না। কমপক্ষে 3 থেকে 4 জন তো লাগবেই। শুধু মেয়েটিকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, নিচের তলার গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। মানে প্রশ্ন হলো, এই যে নিদারুণ প্রতিহিংসা না থাকলে একজন মেয়েকে শুধু হত্যা নয়, শুধু ধর্ষণ নয়, তার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। আমার ধারণা যে মেয়েটিকে পূর্ব পরিকল্পিতভাবেই খুন করতে এসেছিল এবং যারা এসেছিলেন তারা যথেষ্ট নেশার ঘরে ছিলেন, সেই জন্য মেয়েটিকে উপরি পাওনা মানে ফাও হিসাবে ধর্ষণও করেছেন। ধর্ষণ করে খুন করলো কারা? যা শোনা যাচ্ছে, হাসপাতালের চেস্ট বিভাগের 2 জন হাউস স্টাফ, 2 জন ট্রেনি এর সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারে।
এটা আরজি করের আনাচে কানাচে একটু কান পাতলেই শুনতে পাবেন বা জানতে পারবেন, কিন্তু পুলিশ কেন জানতে পারলো না সেটাই বুঝলাম না। খুব সম্ভবত এরা হাসপাতালের মধ্যে ড্রাগ এবং মেয়েদের একটি র্যাকেট চালাতো, সেটা হয়তো মেয়েটি জানতে পেরেছিল, দুর্ভাগ্যক্রমে জেনে গিয়েছিল, তারই ফলে সহকর্মী চিকিৎসককে নিষেধ করেছিল। হয়তো বলে দিত যে আপনারা এগুলো বন্ধ না করলে আমি ওপরের কর্তৃপক্ষকে জানাবো। যদিও র্যাকেটের কথা বিভাগের হোমরা চোমরারা জানেন না, এটা আমার বিশ্বাসযোগ্য নয়। সুতরাং তাকে মেরে ফেলে দেওয়াটাই ভালো, বাঁচতে দিলে তার অনেক কিছু লোকে জানবে, তাই হয়তো পরিকল্পিতভাবে তাকে মেরে দেয়া হলো। সব কিছু বিষয় যদি আপনারা ভালোভাবে, যেভাবে খবরে দেখাচ্ছে, ভিডিওয়ে দেখাচ্ছে, যদি একটু ভালোভাবে জানেন, তার জন্য আমাদের কাউকে শালক হোমস, ব্যোমকেশ, ফেলুদা হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মাথাতেই টোটাল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অথচ পুলিশ কী করলো? সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো, যত রকমভাবে তাকে একটা দাউদ ইব্রাহিম গোছের ইমেজ তার সামনে দাঁড় করানোর চেষ্টা করলো, এবং এর আড়ালে প্রকৃত দোষী যারা আছে, অপরাধী যারা আছে, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করলো। তাদের যাতে প্রমাণ লোপাট হয় সেই ব্যবস্থা প্রথম দিন থেকেই শুরু করে দিল। আগের দিন রাত্রি 11:30টার পরের দিন সকাল 11টায় মেয়েটির বাবাকে ফোন করে বলা হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন, আপনারা দ্রুত চলে আসুন। এবার প্রশ্ন হলো, পুলিশের হিসাব অনুযায়ী মেয়েটির সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে সেটা রাত্রি 2টো থেকে 3টে। তাহলে মেয়েটির বাবা খবর পেল পরের দিন সকাল 10টার পরে, প্রায় 10 ঘন্টা পরে। এই 10 ঘন্টা কি ঘটেছিল? সেমিনার কক্ষে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 10 ঘন্টা কারুর নজরে পড়ল না, এটা কি বিশ্বাসযোগ্য? মাঝের এই 10 ঘন্টা কি প্রমাণ লোপাট করার কাজ শুরু করে দিয়েছিল? কারণ 10 ঘন্টা যথেষ্ট সময় প্রমাণ লোপাট করে দেয়া। আশা করি সিবিআই যে তদন্ত করছে তারা ঠিকভাবেই দেখবে, যদি কোনো প্রমাণ অবশিষ্ট থাকে তাহলে। কাল মাঝরাতে দেখলাম আরজি কর হাসপাতালে প্রায় 30-40 জন দুষ্কৃতী, তারা ডাক্তারদের মঞ্চ ভেঙে প্রতিবাদ করে, প্রতিবাদ সভা ভেঙে দিল, কারণ লোকের ফোকাসটা ঘোরাতে চাইছিল মানুষ। দেখুন মা, কেউ বাচ্চা নয়, কেউ সবাই সব কিছু বোঝে। মেন জিনিস থেকে ফোকাস সরিয়ে নিয়ে তাদের কি ভূমিকা, কি প্রয়োজন, কি কারণে করছে, সেটা সবাই বুঝতে পারছে। আমি প্রকৃতপক্ষে চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ধরনের মানসিকতার পুরুষ মানুষ যেসব যারা আছে তাদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে কারুর যেন কোনো কিছু করতে গেলে 10 বার ভাবে। আজ স্বাধীনতা দিবস পালন করছে সব জায়গায়, কিন্তু বলুন তো, সত্যিই কি নারীরা আজ স্বাধীন? যেদিন রাতে বাড়ি ফেরার আগে ভাবতে হবে না যে রাত হলে আমি একা একা ফিরতে পারবো তো? যেদিন বাড়ির লোকজন চিন্তা করবে না যে মেয়েটা বাড়িতে গিয়েছে কাজে, ফিরতে পারছে কি না, যেদিনকে নির্দ্বিধায় মেয়েরা যে কোনো জায়গায় যেতে পারবে, তাদের মধ্যে কোনো ভয় সংশয় থাকবে না, সেদিনকেই প্রকৃত স্বাধীনতা বলে আমি অন্তত মানব। কারণ আমাদের সমাজে এখনও কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলে, আবার তারাই রাতে যদি কোনো মেয়ে দেরি করে ফেরে, তাকে, আমি দু একটা স্ল্যাং বেরিয়ে যেতে পারে, কিছু মনে করবেন না, তাকে বারোয়ারি বলতে তাদের মুখে বাঁধবে না। কোনো মেয়ে যদি একটু সেজে গুজে জিন্স প্যান্ট টপ পরে রাস্তায় সেলসের কাজ করে, তাকে কলগাল বলতে তাদের গায়ে লাগবে না।
পাবলিক ট্রান্সপোর্টে কোনো মেয়ে যদি ওড়না ছাড়া ডিপ গলা একটু জামা পরে, তাকে বলবে যে ছেলেদের যাতে তাকায়, সেই জন্য পড়ছে। আবার কোনো মেয়ে সিনেমা থিয়েটার মডেলিং যদি করে, ম্যাক্সিমাম লোক বলবে যে এই লাইন মানেই তো বেড শেয়ার করতে হয়। আবার বাড়িতে যদি সেই মেয়েটাই শুধু রান্না করে সংসার চালায়, তখন বলবে বেকার, এর কোনো গতি নেই। বিয়ে 40 বছরের পরে কোনো মেয়ে যদি একটু সাজুগুজু করে, তখন বলবে বুড়ি হয়ে গিয়েছে, তাও 25,000 শখ। নিজের ইচ্ছা মতো সিঙ্গেল যদি কেউ বাঁচতে চায়, সেটা বাঁচার অধিকার নেই। সরি, মুখের ওপর সত্যি কথা বললে বলবে ফরওয়ার্ড মেয়ে, নিজের ইচ্ছায় বাঁচতে গেলে বলবে স্বেচ্ছাচারী। অনেক কিছু শুনতে হবে, আরও অনেক অনেক কথা যেটা আপনারাও জানেন মেয়েদের শুনতে হয়। মন পরিষ্কার করুন, সবসময় পজিটিভ ভাবুন, তাহলে দেখবেন প্রত্যেক দিনটি নারী দিবস হিসেবে পালন হচ্ছে। এখন যা পরিস্থিতি, রাজ্যে লক্ষ্মী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীদের সুরক্ষা নেই। কন্যাশ্রী আছে, কিন্তু কন্যাদের পড়ার যে ভাতা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, কিন্তু পড়ে তারা নিজেদের জায়গায় সন্তুষ্ট নয়। দেখুন, আমার ক্ষমতা, আমার প্রতিবাদ হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় করব, আমি আমার মতো করব। তো দিনের শেষে যেভাবে প্রতিবাদ আরজিকর নিয়ে হচ্ছে, এই প্রতিবাদটাকে এই 2 দিন পরে স্টপ করে দিলে হবে না। কারণ বাংলাদেশের ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে প্রতিবাদ যদি ঠিক হয়, তাহলে সুপ্রিম কোর্টও তাদের রায় চেঞ্জ করে। তো প্রতিবাদ করে সেরমভাবে করে প্রকৃত দোষী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আশা করব। সবার শেষে এই কথাই বলবো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।